আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ কণিক। আর প্রশ্নমালা হলো 6.1। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পারবে, এখানে আমি কিছু তথ্য লিখে রেখেছি। যে তথ্যটি হলো পরাবৃত্তের প্রমিত বা আদর্শ সমীকরণ y² = 4ax। দেখো এখানে পরাবৃত্তের আমি একটা সমীকরণ লিখেছি, কিন্তু পরাবৃত্তের সমীকরণ হবে টোটাল 4টা। তো প্রথমে আমি একটা সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তা পরাবৃত্তের আদর্শ সমীকরণ হলো y² = 4ax। যখন সমীকরণটা y² = 4ax হবে, তখন আমাদের চিত্রটা হবে এরকম, যে এটা হচ্ছে পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের ডান দিকে যাবে। আর এখানে হচ্ছে স্থির বিন্দু বা উপকেন্দ্র, যেটা ছিল s, কারণ আমরা জানি হচ্ছে এসকে বলা হয় উপকেন্দ্র বা স্থির বিন্দু বলা হয়। স্থির বিন্দুর স্থানাঙ্ক হবে a,0, কারণ এই বিন্দুটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে y এর মান 0। আর আমরা জানি হচ্ছে az = as, as এর মান হলো a, এই জন্য হচ্ছে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে s a,0। আর যেহেতু এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু বা মূল বিন্দু দিয়ে গমন করতেছে, যেমন এ হলো x অক্ষ এবং y অক্ষ এবং x অক্ষ যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু। তাহলে দেখো, যেহেতু এই পরাবৃত্তটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে, তার মানে হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্কটা 0 0। তার মানে হচ্ছে আমরা বলতে পারি, যেহেতু এখানে a আছে, a মান হচ্ছে শীর্ষবিন্দু। এখন দেখো, যদি চিত্রটা আমাদের এরকম হয় এবং সমীকরণটা আসে y² = 4ax, তাহলে আমাদের কী কী সূত্র আসবে সেগুলো আমি একটু এখন দেখাবো। 1 নম্বর সূত্র হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0। যেহেতু পরাবৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এই জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক s a,0। এখন দেখো, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য (4a). দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে সূত্রটা, এটা পরাবৃত্তের যে সমীকরণগুলো আছে, আমরা জানি পরাবৃত্তের 4টা সমীকরণ হবে। পরাবৃত্তের 4টা সমীকরণের ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা সেম থাকবে, এই সূত্রে কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর সূত্রটি হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a। আর 5 নম্বর যে সূত্র হলো সেটা নিয়ামক রেখার সমীকরণ x = -a। এখানে একটা বোঝার জিনিস আছে, আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের মনে থাকে। দেখো, পরাবৃত্তটা হচ্ছে আমাদের এখানে, বা পরাবৃত্তের যে সমীকরণটা আমরা এখানে পেয়েছি y² = 4ax, এটা হচ্ছে ধনাত্মক অংশ। যদি ধনাত্মক হয় তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে ঋণাত্মক, তাহলে x হচ্ছে -a। আর এখানে যদি y দিয়ে শুরু হয়েছে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে x দিয়ে। ঠিক তার উল্টাটা, এখানে ধনাত্মক হলে নিয়ামক রেখা হবে ঋণাত্মক। এখানে যদি ইকুয়ালের বাম পাশে y থাকে, তো এখানে হবে x = যেটা আসবে সেটা x = -a হবে। এখন দেখো, নিয়ামক রেখা যদি নেগেটিভ হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে পজিটিভ। এটা মনে রাখবা, নিয়ামক রেখা মনে থাকলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাও মনে থাকবে। তার মানে নিয়ামক রেখা নেগেটিভ হলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে পজিটিভ। 6 নম্বর যে সূত্র, পরাবৃত্তের অক্ষরেখা সমীকরণ y = 0। দেখো, এই y² = 4ax এর জন্য আমরা এখানে 6টা সূত্র পেয়েছি। আবার আরও যে আমাদের পরাবৃত্তের সমীকরণ আছে আরও 3টা, প্রত্যেকটার জন্য আমরা 6টা করে সূত্র পাবো। তার মানে হচ্ছে টোটাল এই y² = 4ax পরাবৃত্তের সমীকরণ দিয়ে আমরা এটা যখন আরও 3টা হবে, সেই 3টাতে টোটাল সূত্র পাবো হচ্ছে 24টা। এখন দেখো, এখানে যে সূত্রগুলো আছে, পরবর্তী যে সূত্রগুলো আসবে সেগুলো একই টাইপের হবে, শুধুমাত্র 2-1টা এখানে পরিবর্তন হবে। তো সেটা আমরা একটু এখন দেখে নিব। এখন আমি আলোচনা করব পরাবৃত্তের আরেকটি সমীকরণ নিয়ে। সেই সমীকরণটা হলো y² = -4ax। এখানে a এর মান হবে 0 থেকে বড়। দেখো, পরাবৃত্তের যে সমীকরণ যদি এরকম আসে y² = -4ax, তাহলে পরাবৃত্তটা হবে x অক্ষ যেটা হবে সেটার বাম দিকে। আমরা একটু আগে যে পরাবৃত্তটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল y² = 4ax, সেটা ছিল ধনাত্মক। তখন পরাবৃত্তটা আমাদের ওই x অক্ষের ডান দিকে হয়েছিল। এখন এটা নেগেটিভ হওয়ার কারণে এটা হবে বাম দিকে হবে, কারণ এখানে যে উপকেন্দ্র হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে -a,0। তার হচ্ছে প্লাস হচ্ছে আমরা জানি বাম দিকে যায়। আর শীর্ষবিন্দু 0 0 হবে, যেহেতু এটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে। তাহলে এখন দেখো, y² = -4ax এর জন্য আমাদের আবার 6টা সূত্র আসবে। তো 1 নম্বর সূত্র হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a,0 0, এটা সেম থাকবে, কারণ এটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক s, এটা হচ্ছে -a,0, তাই এটা -a,0।
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, মডুলাস অফ 4a। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল -a হবে, আর নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল a হবে। এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে নিয়ামক রেখাটা মনে রাখার যে কৌশল, যে নিয়ামক রেখার সমীকরণটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা আমি বলেছিলাম। এখন আবার এটা বলে দিচ্ছি আমি। দেখো এখানে পরাবৃত্তের যে সমীকরণটা হলো এখানে নেগেটিভ। যদি পরাবৃত্তের সমীকরণটা নেগেটিভ হয় তাহলে নিয়ামক রেখা হবে পজিটিভ, আর এখানে যদি y হয় তাহলে এটা হবে x। এটা আমি আগেও বলেছিলাম, এখন আবার বলে দিলাম, মনে রাখবা তোমরা এটা। আর নিয়ামক রেখা যদি তোমার ধনাত্মক হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ঋণাত্মক। তার মানে পরাবৃত্তের সমীকরণ থেকে তুমি নিয়ামক রেখাটা মনে রাখবা, আর নিয়ামক রেখা থেকে তুমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা মনে রাখতে পারবে। তা যেহেতু এখানে নিয়ামক রেখা পজিটিভ x ইকুয়াল a, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল -a, আর পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল 0। দেখো এখানে শুধুমাত্র তিনটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 2 নাম্বার সূত্রটা চেঞ্জ হয়েছে, তারপর হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার সূত্রটা পরিবর্তন হয়েছে, বাকিগুলো এখানে সেমই আছে। এখন আমি আলোচনা করব পরাবৃত্তের প্রমিত বা আদর্শ সমীকরণ x স্কয়ার ইকুয়াল 4ay। আমি ইতিপূর্বে আরও 2টা সূত্র নিয়ে আলোচনা করেছি পরাবৃত্তের, সেটা ছিল y স্কয়ার ইকুয়াল 4ax, আর এটা ছিল y স্কয়ার ইকুয়াল -4ax। আর এখন হচ্ছে x স্কয়ার ইকুয়াল, আগেটা ছিল y স্কয়ার, এখন হচ্ছে x স্কয়ার ইকুয়াল, তাহলে x স্কয়ার ইকুয়াল 4ay। তখন চিত্রটা হবে আমাদের x অক্ষ যা থাকবে সেটার উপরের দিকে যাবে। এখন দেখো যেহেতু এই বিন্দুটা বা স্থির বিন্দু বা উপকেন্দ্র যেটা আছে এটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত, তো আমরা জানি y অক্ষের উপর অবস্থিত হলে x এর মান 0 বা বুট 0, এই জন্য এটা হচ্ছে 0 এবং এটা স্থানাঙ্ক হবে 0,a, কারণ আমরা as এর মান জানি হচ্ছে আমরা a। এখন দেখো x স্কয়ার ইকুয়াল 4ay, এটা দিয়ে আমাদের যে সূত্রগুলো আসবে সেগুলো হলো 1 নম্বর সূত্র শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a00, কারণ এই পরাবৃত্তটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক s0,a, কারণ এই স্থানাঙ্কটা হলো y অক্ষের উপর অবস্থিত, এই জন্য এখানে বুঝের মান 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল মডুলাস অফ 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না এখানেও। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল a, নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল -a, এবং পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল 0। এখন দেখো নিয়ামক রেখার সমীকরণ নিয়ে আমি আগেও বিস্তারিত আলোচনা করেছিলাম এবং মনে রাখার কৌশলটা বলে দিয়েছি, এখন এখানেও আবার সেটা বলবো। দেখো পরাবৃত্তটা হলো x স্কয়ার ইকুয়াল 4ay, এটা হচ্ছে ধনাত্মক হলে আমি বলেছিলাম যে নিয়ামক রেখাটা ঋণাত্মক হবে, এই যে নিয়ামক রেখাটা এখন নেগেটিভ হয়েছে। আর এখানে ছিল x হলে এটা হবে y, কারণ আমি আগে বলেছিলাম যখন এখানে y ছিল তখন এটা x ছিল, এখন যেহেতু এখানে x আছে তাহলে এটা হবে y। নিয়ামক রেখা মনে থাকলে আমাদের লম্বের সমীকরণ মনে থাকবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কারণ নিয়ামক রেখা যা হবে ঠিক তার উল্টা, এটা ঋণাত্মক আছে, এটা হয়ে যাবে ধনাত্মক, তাহলে y ইকুয়াল হচ্ছে a। এটা তোমরা মনে রাখবে এইভাবে, তাহলে মনে রাখলে তোমাদের সূত্রগুলা মুখস্থ করতে সুবিধা হবে, যে পরাবৃত্ত ধনাত্মক হলে নিয়ামক রেখা ঋণাত্মক, নিয়ামক রেখা ঋণাত্মক হলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ধনাত্মক। এখানে যদি পরাবৃত্তের বাম পাশে x থাকে তাহলে নিয়ামক রেখা y দিয়ে শুরু হবে। তাহলে এটা ছিল আমাদের x স্কয়ার ইকুয়াল 4ay এর সূত্র। এখন আমি আলোচনা করব যে পরাবৃত্তের প্রমিত বা আদর্শ সমীকরণ x স্কয়ার ইকুয়াল -4ay এর জন্য এখানে একটা কমা দিব মাঝখানে। দেখো এখন সূত্রটা হলো আমাদের x স্কয়ার ইকুয়াল -4ay এর, তাহলে চিত্রটা আমাদের কেমন হবে? চিত্রটা হবে x অক্ষ যেটা হবে, x অক্ষের নিচের দিকে এটা হবে। তাহলে যেহেতু এই s বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা বুঝ হবে 0 আর স্থানাঙ্ক হবে -a, কারণ এতটুকুর মান আমরা জানি হচ্ছে a হয়, বা as এর মান হচ্ছে a। এখন দেখো যেহেতু এটা 0 প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হলে আমাদের এই যে পরাবৃত্তটা হবে সেটা হচ্ছে আমাদের এই চতুর্ভাগে অবস্থিত হয় এবং এটা হচ্ছে এই চতুর্ভাগের সাথে মিলিত হয়, তার মানে হচ্ছে এই x অক্ষের নিচের দিকে এটা হয়। এখন দেখো এই x স্কয়ার ইকুয়াল -4ay এর জন্য আমাদের আরও 6টা সূত্র আসবে, সূত্রগুলো এখানে আমি লিখে রেখেছি। 1 নম্বর সূত্র হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a00, কারণ এই পরাবৃত্তটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে, যার কারণে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে 00 হবে। তারপরে হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,-a, যেহেতু বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত এই জন্য এখানে স্থানাঙ্ক বুঝের মান হবে 0 আর y এর মান হলো এখানে -a, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি আমরা 0,-a। তারপর হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ইকুয়াল মডুলাস অফ 4a, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ইকুয়াল y ইকুয়াল -a, নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল a এবং অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল 0।
এখানে কিন্তু মোটামুটি যেটা পরিবর্তন হয় 2 এবং 4 এবং 5 নম্বর সূত্র, বাকি সবগুলোই মোটামুটি সেম থাকে। এখন দেখো নিয়ামক রেখা এখানে y ইকুয়াল a, আমরা জানি হচ্ছে যদি পরাবৃত্তটা নেগেটিভ হয় তাহলে নিয়ামক রেখার সমীকরণটা পজিটিভ হয়। এটা x দিয়ে শুরু হলে এটা y দিয়ে শুরু হবে। নিয়ামক রেখা যা হবে ঠিক তার উল্টাটা হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখানে আমি মোটামুটি 4টা সূত্র নিয়ে আলোচনা করেছি। একটা সূত্র হলো y স্কোয়ার ইকুয়াল 4ax, 2 নম্বর সূত্র ছিল y স্কোয়ার ইকুয়াল -4ax, 3 নম্বর সূত্র ছিল x স্কোয়ার ইকুয়াল 4ay এবং 4 নম্বর সূত্র ছিল x স্কোয়ার ইকুয়াল -4ay। এই 4টা সূত্রের জন্য আমি এখানে টোটাল 24টা সূত্র পেয়েছি। এই 24টা সূত্র দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে এবং এই 24টা সূত্র মনে রাখার কৌশলগুলো আমি বলে দিয়েছি, তোমরা জিনিসগুলো ভালোভাবে মনে রাখবে, তাহলে অঙ্কগুলো করতেও আমাদের সুবিধা হবে। এই 24টা সূত্র বাদেও আরও কিছু সূত্র আছে, সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.1-এর 1 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করব সেটি হলো এস আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 6.1-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 1 নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে যে এখানে নিচের পরাবৃত্তগুলোর শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। আর আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া ছিল সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল 9x, মানে এই সমীকরণ থেকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলা বের করতে হবে। এখন দেখো পরাবৃত্তের সমীকরণ যেহেতু এখানে দেওয়া আছে, আমরা পরাবৃত্তের সমীকরণ 4টা পেয়েছি, যে একটা ছিল y স্কোয়ার ইকুয়াল 4ax, আর এখানে যে সমীকরণ দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল 9ax। তার মানে এখানে যে সমীকরণটা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল 9ax, এটা হচ্ছে আমাদের প্রথম যে পরাবৃত্তের সমীকরণ ছিল y স্কোয়ার ইকুয়াল 4x এর সাথে মিলে যাচ্ছে। এখন দেখো তাহলে আমরা যে কাজটা করব, এই সমীকরণকে আমরা এই y স্কোয়ার ইকুয়াল 4x এর সাথে তুলনা করে আমাদেরকে মান বের করতে হবে এর। তো আমরা লিখতে পারি এখন যে এখন দেখো এখানে আমি লিখেছি যে y স্কোয়ার ইকুয়াল 9ax একে y স্কোয়ার ইকুয়াল 4x এর সাথে তুলনা করে পাই, মানে এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করলাম। এটাকে কেন আমরা এটার সাথে তুলনা করলাম, কারণ এই সমীকরণটা এটার সাথে মিল আছে। যেমন এখানে y স্কোয়ার ইকুয়াল, এখানে y স্কোয়ার, এখানে y স্কোয়ার, এই পাশে ধনাত্মক এবং এই পাশেও ধনাত্মক, এই জন্য আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করব। এখন দেখো তুলনা করলে যেটা হয় যে অংশগুলো মিল থাকে সেগুলো বাদ যাবে। এখানে y স্কোয়ার বাদ যাবে, এখানে x বাদ যাবে। তো আমরা লিখতে পারি হচ্ছে 4a ইকুয়াল হচ্ছে 9, কারণ এখানে থাকে 9 আর এখান থেকে হচ্ছে 4a, তাহলে 4a ইকুয়াল হচ্ছে 9। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে a ইকুয়াল 9 হলো 4। আমরা a এর মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হচ্ছে শীর্ষবিন্দু। তো আমরা লিখতে পারি সুতরাং শীর্ষবিন্দু, দেখো যেহেতু শীর্ষবিন্দু আমাদেরকে বের করতে বলা হয়, তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, যেহেতু এই সমীকরণটা হুবহু এটার সাথে মিলে গেছে, তো আমরা বলতে পারি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0, 0। এটা আমাদের সূত্র ছিল যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0,0। তো আমরা 0,0 পেয়ে গেলাম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপর আমাদেরকে বলা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা লিখতে পারি হচ্ছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র আমরা জানি যে এখানে যদি y স্কোয়ার ইকুয়াল 4x, এটার জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র ছিল আমাদের a,0। এখন আমরা এখানে মান বসাবো ইকুয়াল দিয়ে, তাহলে s থাকলো, তাহলে a এর মান আমরা পেয়েছি এখানে 9 হলো 4 আর এখানে কমা দিয়ে 0। এটাই হলো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপর আমাদেরকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা জানি হচ্ছে মডুলাস অফ 4a, তাহলে আমি লিখতে পারি এখন ইকুয়াল। এখন দেখো এখানে আমি লিখেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল ছিল আমাদের সূত্রটা মডুলাস অফ 4a, 4 আমরা এখানে রেখে দিব, আর হচ্ছে a এর মান ছিল এখানে 9/4, আমরা এখানে বসাবো 9/4, এটা পরম মান থাকবে ইকুয়াল, এটা পাশাপাশি করে দিচ্ছি একবারে। এবার 4 এখানে কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে মডুলাস অফ 9, মডুলাস অফ 9 এর মান আসবে হচ্ছে আমাদের 9। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেয়েছি 9। এখানে আমাদের আরও একটি সমীকরণ বের করতে হবে, সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো আমরা লিখতে পারি এখন যে সুতরাং নিয়ামক রেখার সমীকরণ। এখন খেয়াল করে এখানে আমি লিখেছি যে নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল -a। দেখো এখানে কিন্তু আমি যেটা আগেও বলেছিলাম যে কীভাবে মনে রাখবা, এখানে যেহেতু পরাবৃত্তটা হচ্ছে ধনাত্মক, তাহলে নিয়ামক রেখা হবে নেগেটিভ, এই জন্য এটা মাইনাস হয়েছে। আর এটা যেহেতু y স্কোয়ার আছে, এটা হবে x, আর এখানে a যা আছে থাকবে। এইভাবে তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের সমীকরণ সূত্রগুলো বেশি আর মুখস্থ করতে হবে না। তো আমরা লিখতে পারি এখন যে বা x থাকবে, এর যে মান আছে এর মান এখানে আমরা পেয়েছি 9/4, তো আমি লিখতে পারি হচ্ছে -9/4। এবার এটাকে আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে আসতেছে আমাদের এখানে 4x ইকুয়াল -9। সুতরাং
4x প্লাস 9 ইকুয়াল হলো 0। এটাই হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 6.1-এর 1-এর 2 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 6.1-এর 1-এর 2 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো 1-এর 2 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে নিচের পরাবৃত্তগুলো শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। 1-এর 2 নাম্বার কোশ্চেনটা হলো যে x² ইকুয়াল -12y। তার মানে এই সমীকরণটা আমাদের দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে যে শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখন দেখো এখানে যে পরাবৃত্তটা দেওয়া আছে, এই পরাবৃত্তের সমীকরণটা আমাদের পরাবৃত্তের সমীকরণ যে ছিল 4টি, তার কোনটির সাথে মিল আছে? যেহেতু এখানে x² ইকুয়াল -12y, তো আমরা বলতে পারি এই সমীকরণটা হলো x² ইকুয়াল -4ay এর সাথে মিল আছে। তার মানে ওই সমীকরণের সাথে আমরা এটা তুলনা করে এখান থেকে এর মানটা বের করব। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি যে x² ইকুয়াল -12y, একে x² ইকুয়াল -4ay এর সাথে তুলনা করে পাই। যেহেতু এটা মাইনাস, এই জন্য পরাবৃত্ত হবে মাইনাস, এটা x² আছে, x² দিয়ে শুরু হবে। এখন দেখো তুলনা করলে আমাদের যেটা হবে, যেগুলো মিলবে সেগুলো বাদ যাবে, x² বাদ যাবে, এখানে মাইনাস মাইনাস বাদ যাবে, y বাদ যাবে, থাকবে হচ্ছে এখানে 4a ইকুয়াল হচ্ছে 12। মানে এই অংশটাকে আমরা আগে লিখলাম। এখান থেকে আমরা যদি a এর মান বের করি তাহলে আসতেছে এখানে আমাদের a ইকুয়াল 12 ডিভাইডেড বাই হলো 4, যেহেতু গুণাকারে ছিল ওই পাশে যা ভাগ হয়ে যাবে, সুতরাং a ইকুয়াল হলো এখানে আমাদের আসতেছে 3। এখন দেখো a এর মান আমরা পেয়ে গেছি। আর আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এটার যে পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা লিখতে পারি এখন যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এখন দেখো এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। কেন 0 0 হবে? কারণ এই সমীকরণটা আমাদের হুবহু এই সমীকরণের সাথে মিলে যাচ্ছে। এই জন্য এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গমন করবে, যার কারণে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0, 0। তারপরে আমাদেরকে বলা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল আমাদের s 0, -a, যেহেতু এটা নেগেটিভ এটা হবে 0, -a। এখন এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে s থাকলো 0 0 থাকবে, এর মান আমরা পেয়েছি এখানে 3, তো আমরা লিখতে পারি হচ্ছে -3। এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপর আমাদেরকে বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা লিখতে পারি এখন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে আমরা লিখেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল মডুলাস অফ 4a। আমরা এই সূত্রটা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a হয়, ইকুয়াল এবার 4 থাকলো, এর মান আমরা এখানে পেয়েছি 3, বসাবো হচ্ছে 3, এখানে পরম মান দিতে পারি, ইকুয়াল এটা গুণ করলে আসতেছে আমাদের 3 4 12, 12 গুণ করলে যদি 12 আসতেছে আর 12 মানটাও এখানে ধনাত্মক, তাহলে পরম মানটা ধনাত্মকই হবে। তো আমরা লিখতে পারি হচ্ছে 12, পরম মানটা এখানে উঠিয়ে দিলাম। এখন এখানে আমাদেরকে আরও একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল a। এটা আমি আরেকবার বলে দিচ্ছি যে নিয়ামক রেখা এখানে ধনাত্মক হয়েছে কারণ এখানে পরাবৃত্ত হচ্ছে নেগেটিভ, যেটা আমি আগেও বারবার বলেছি যে পরাবৃত্ত নেগেটিভ হলে নিয়ামক রেখা হবে পজিটিভ, এই জন্য y ইকুয়াল a হয়েছে। আর এখানে যদি x, এই জন্য এখানে y হবে। এবার আমরা এখানে মান বসাবো, আমরা a এর মানটা পেয়েছি, তাহলে লিখতে পারি y ইকুয়াল, এর মান ছিল আমাদের এখানে 3, আমরা বসাবো 3, সুতরাং আমরা লিখতে পারি এখন y -3 ইকুয়াল হচ্ছে 0। আমরা 3টাকে এখানে সাইড চেঞ্জ করেছি, আর এটাই হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ, সেটি হলো y -3 ইকুয়াল হচ্ছে 0। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।